টুডে উই উইল টক অ্যাবাউট কন্ট্রাক্ট কস্টিং। আমরা এর আগে জব কস্টিং দেখছি, ব্যাচ কস্টিং দেখছি, আজকে কন্ট্রাক্ট কস্টিং দেখবো। লেটস স্টার্ট। বলছে যে কন্ট্রাক্ট কস্টিং ইজ এ ভ্যারিয়েন্ট অফ জব কস্টিং সিস্টেম অ্যাপ্লিকেবল পার্টিকুলারলি ইন কেস অফ অর্গানাইজেশনস ডুইং কনস্ট্রাকশন ওয়ার্ক। যেখানে কনস্ট্রাকশন ওয়ার্ক হয় সেখানে মূলত কন্ট্রাক্ট কস্টিংটা অ্যাপ্লাই করা হয় ফর দ্য কনস্ট্রাক্টিং অর্গানাইজেশন, এবং ইট ইজ এ পার্ট অফ জব কস্টিং বা ভ্যারিয়েন্ট অফ জব কস্টিং বলছে। কাইন্ড অফ জব কস্টিং, কিন্তু যেটা শুধুমাত্র কন্ট্রাক্ট রিলেটেড কাজ করা হয় সেইখানে কন্ট্রাক্ট কস্টিংটা ইউজ করা হয়। ইজ অলসো নোন অ্যাজ টার্মিনাল কস্টিং। ইজ কন্ট্রাক্ট শর্ট টার্ম অর লং টার্ম, whether ইট ইজ শর্ট টার্ম অর লং টার্ম, ইজ কন্ট্রাক্ট ইজ ট্রিটেড অ্যাজ এ জব। প্রত্যেকটা কন্ট্রাক্টকে আলাদা জব হিসেবে কাউন্ট করা হয়, যেহেতু বলছে যে ভ্যারিয়েন্ট অফ জব কস্টিং। As construction work involves massive investment and labor employment, it is not possible for any organization to undertake a large number of contracts at a time. অর্থাৎ কন্ট্রাক্ট কস্টিং এ মোটামুটি শর্ট কাজ করা হয়, কিছু দুই তিনটা চারটা পাঁচটা এরকম কাজ করা হয়। কারণ কি, এট এ টাইম অনেকগুলা কাজ করা পসিবল না, বিকজ কন্ট্রাক্ট কস্টিং বেসিক্যালি হচ্ছে বিভিন্ন বড় বড় কাজগুলো করে। যেমন একটা বিল্ডিং ক্রিয়েট করছে, সাপোজ গভর্নমেন্টের একটা প্রজেক্টের কালভার্ট, ব্রিজ, তারপর আহ, রাস্তাঘাট, রোডস অ্যান্ড কনস্ট্রাকশন, এই কাজগুলো মূলত কন্ট্রাক্ট কস্টিং এর মাধ্যমে মানে হিসাব করা হয় বা আহ, তার কস্টিং সিস্টেমটা প্রিপেয়ার করা হয়। ঠিক আছে, সুতরাং এখানে খুব অনেক বড় একটা কন্ট্রাক্টের হাতে যে অনেক বেশি কাজ তারা নেয় এরকম নয়, তারা একটা দুইটা তিনটা কাজ নেয়, কারণ অনেক বড় কাজ এক একটা শেষ করতে অনেক সময় লেগে যায়। সেম কথা বলছে যে কন্ট্রাক্ট কস্টিং ইজ টাইপ অফ কস্টিং ইউজড ইন কনস্ট্রাকশনাল অ্যাক্টিভিটিস সাচ এস কনস্ট্রাকশন অফ বিল্ডিং, রোডস এন্ড ব্রিজেস। এই ধরনের কনস্ট্রাকশন অ্যাক্টিভিটিসে আমরা কন্ট্রাক্ট কস্টিংটা অ্যাপ্লাই করি। দ্য পার্সন হু টেক্স কন্ট্রাক্ট ফর এ প্রাইস ইজ কন্ট্রাক্টর। যে কন্ট্রাক্টটা রিসিভ করছে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের বিনিময়ে, হি ইজ নোন অ্যাজ কন্ট্রাক্টর, অ্যান্ড দ্য পার্সন ফ্রম হুম ইট ইজ টেকেন ইজ কল্ড কন্ট্রাক্টর। এবং যে দিচ্ছে তাদেরকে বলা হয় কন্ট্রাক্টি, যে কন্ট্রাক্টটা দিচ্ছে। উই আর মেইনলি কনসার্ন অ্যাবাউট দ্য বুকস অফ কন্ট্রাক্টর। তাহলে আমরা মেইনলি কনসার্ন কার বুক নিয়ে? কন্ট্রাক্টরের বুক নিয়ে। যে কন্ট্রাক্টর, আমরা আমাদের হচ্ছে তাদের হিসাবটা আমরা করবো, কারণ তারা টাকা দিয়ে কন্ট্রাক্ট নিচ্ছে এবং সেটা প্রিপেয়ার করবে সেই অনুযায়ী, এবং হাউ মাস কস্ট দ্য কন্ট্রাক্ট ইজ ইনকার্ড, তারা আমরা হচ্ছে সেই কন্ট্রাক্টরের হিসাবটা রাখবো কন্ট্রাক্ট কস্টিং এর মাধ্যমে। To find out profit earned or loss incurred on the contract, the contractor prepares a nominal account in his book called contract account. This is the main theme of contract costing, যে কন্ট্রাক্টর একটা কন্ট্রোল অ্যাকাউন্ট প্রিপেয়ার করে, and by the help of this contract account they are recording the cost, যে কোথায় কত টাকা কস্ট হচ্ছে, কোথায় ইনকাম হচ্ছে, এবং এই কন্ট্রাক্ট অ্যাকাউন্টের মাধ্যমে মূলত আমরা প্রফিট আর্ন হচ্ছে কি হচ্ছে না, প্রফিট আর্নিং পর্যন্ত দেখবো। ঠিক আছে, যে আমাদের এখানে প্রফিট হচ্ছে নাকি লস হচ্ছে, টোটাল কস্ট, টোটাল লাভ থেকে বা রেভিনিউ থেকে বেশি হচ্ছে কি নাকি কম হচ্ছে, সেটা আমরা প্রিপেয়ার করব বা জানতে পারবো বাই দ্য হেল্প অফ কন্ট্রাক্ট অ্যাকাউন্ট অর বাই প্রিপেয়ারিং দ্য কন্ট্রাক্ট অ্যাকাউন্ট। ক্লিয়ার? এই কন্ট্রাক্ট অ্যাকাউন্টটা কি? জি স্যার। আচ্ছা, it was in this account all the expenses incurred by the contractor are debited and income, that is mainly work certified, is credited. তাহলে সমস্ত প্রকার এক্সপেন্স গুলো আমরা কি করব, কন্ট্রাক্ট অ্যাকাউন্টের ডেবিট সাইডে বসাবো এবং ইনকাম গুলা ক্রেডিট সাইডে বসাবো। তাহলে দেয়ার আর টু সাইডস অফ কন্ট্রাক্ট অ্যাকাউন্ট, একটা ডেবিট একটা ক্রেডিট। ক্রেডিটে কি বলবো, বসবে ইনকাম গুলা, এবং বলছে দ্যাট ইজ মেইনলি ওয়ার্ক সার্টিফাইড ইজ ক্রেডিটেড। যারা ওয়ার্কটা সার্টিফাই করছে বা যাদের কাছ থেকে আমরা কাজটা নিচ্ছি তারা কত টাকা দিতে বা আমার কত টাকা ইনকাম হচ্ছে সেটা আমরা এই যে ওয়ার্ক সার্টিফাইড
করে আমরা টাকা নিচ্ছি সেটা আমরা ক্রেডিট সাইডে দেখাবো, এবং অল দ্য এক্সপেন্সেস উইল বি শোন ইন দ্য ডেবিট সাইড অফ কন্ট্রাক্ট অ্যাকাউন্ট. It's been already mentioned that a contract is treated as a job, so contract constitute the cost of unit for the purpose of cost ascertainment. যে cost ascertainment যে করি আমরা by the help of cost accounting, and also যে for each contract a separate contract account is maintained. যে প্রত্যেকটা কন্ট্রাক্টের জন্য সাপোজ দুই তিনটা কাজ করছে এট এ টাইমে, দুই তিনটা কন্ট্রাক্টের, তাহলে প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা কন্ট্রাক্ট অ্যাকাউন্ট আমরা মেনটেন করব. আচ্ছা বলেন তো যে তাহলে কন্ট্রাক্ট অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে কি বসবে, এক্সপেন্স নাকি রেভিনিউ? কোনগুলা বসবে ক্রেডিট সাইডে, আমরা কি বসাবো? স্যার এক্সপেন্স ডেবিট। ক্রেডিটে ক্রেডিট রেভিনিউ স্যার। ইনকাম। ক্রেডিটে কিন্তু রেভিনিউ বসাবো, আর এক্সপেন্স গুলো বসাবো, অল দ্য এক্সপেন্স ক্রেডিট। শুড বি শোয়েন ইন ডেবিট, ডেবিটে বসাবো, ঠিক আছে? মনোযোগ দিয়ে করতে হবে, এরপরে কিন্তু আমরা ম্যাথ দেখবো, ঠিক আছে? এটা খুবই ছোট একটা চ্যাপ্টার, ম্যাথ বুঝতে পারবেন না নইলে। কারণ বলছে দ্য ডিফারেন্সেস বিটুইন জব কস্টিং এন্ড কন্ট্রাক্ট কস্টিং, ভালোভাবে পড়বেন প্রশ্নটা, যে যদিও বলছে যে কন্ট্রাক্ট কস্টিং ইজ এ ভ্যারিয়েন্ট অর পার্ট অফ অন কাইন্ড অফ জব কস্টিং, বাট দেয়ার আর সাম ডিফারেন্সেস বিটুইন দেম। কি কি আমরা একটু দেখি। So while the number of jobs in hand at any time in concern may be large, the number of jobs could be large, or অনেক জব একসাথে নিতে পারে হাতে, বাট in the contract costing বলছে only a few contracts may be undertaken at a time. তো খুব স্বল্প সংখ্যক কন্ট্রাক্টর হাতে নিবে এট এ টাইমে, অনেক বেশি কাজ সে করতে পারবে না। খুব স্বাভাবিক, কারণ এটা হিউজ কাজ থাকে, এটা কনস্ট্রাকশন এর কাজগুলা। Number B, most of the items of expenses are capable of being directly charged to contract account. Most of the কি কি চার্জ, কি কি এক্সপেন্স হচ্ছে সেটা ডিরেক্টলি চার্জ করা যায় বা দেখা যায়, বাট direct charging to the extent is not possible in case of job costing. And job costing আমরা জানি there are different kind of costs involved in job costing. For example, overhead cost থাকে, এবং সরাসরি অনেক কস্ট সরাসরি চার্জ করা যায় না, সেগুলোকে আমরা ইনডিরেক্ট এক্সপেন্সের মাধ্যমে দেখিয়ে দিই বা শো করি জব কস্টিং এ। And C বলছে কালেকশন অ্যানালাইসিস apportionment or allocation of cost is simpler in contract costing than job costing. Collection, analysis, apportionment and allocation, এটা হচ্ছে কন্ট্রাক্ট কস্টিং এ বলছে যে সিম্পলার দেন কন্ট্রাক্ট কস্টিং। কন্ট্রাক্ট কস্টিং এ এটা একটু আরো জটিল, খুব সিম্পল ডিফারেন্সেস আর কি, মহামারী কিছু না। নাম্বার 4, ইন কেস অফ কন্ট্রাক্টস টেকিং এ নাম্বার অফ ইয়ার্স টু কমপ্লিট, রাইট? যে কন্ট্রাক্ট কস্টিং এর কাজটা যেহেতু হিউজ, তাহলে প্রায় নাম্বার অফ ইয়ার্স বা 1 বছর 2 বছর লেগে যায় টু কমপ্লিট দ্য ওয়ার্ক. So the question of assessment of a profit at the end of the each financial year crops up. সুতরাং প্রফিট অ্যাসেসমেন্টটা বা প্রফিট ক্যালকুলেশনটা এট দ্য এন্ড অফ দ্য ইয়ার বা এট দ্য এন্ড অফ দ্য কন্ট্রাক্ট প্রিপেয়ার করা হয়। বলছে দিস কোশ্চেন ডাজেন্ট অ্যারাইজ ইন কেস অফ জব কস্টিং। জব কস্টিং এ ব্যাপারটা এমন না, কারণ এটা কন্টিনিউয়াসলি আমরা এক একটা জবের জন্য কন্টিনিউয়াসলি আমরা প্রফিট হচ্ছে কি লস হচ্ছে প্রিপেয়ার করা হয়, তার জন্য ইয়ার বা একটা বা 1 বছর 2 বছর ওয়েট করা লাগে না বা করতে হয় না। লাস্টলি কি বলছে যে নর্মালি কন্ট্রাক্টস আর এক্সিকিউটেড আউটসাইড দ্য ফ্যাক্টরি। অবশ্যই কন্ট্রাক্ট কস্টিং এর কাজটা আউটসাইড দ্য ফ্যাক্টরি, ফ্যাক্টরির তো কোনো কাজ না কন্ট্রাক্টে, রাইট? তো বলছে যে এক কাস্টমার সাইড, কাস্টমারের কাজটা যেখানে হয় সেখানে আমরা কাজটা করি, সম্পন্ন করে থাকি। একটা ব্রিজ করব, সাপোজ আমাদের অফিস ঢাকাতে, আমরা ময়মনসিংহ করতেছে, সেখানে কাজটা হবে, ফ্যাক্টরিতে কাজ করার কিছু নাই ইন কন্ট্রাক্ট কস্টিং। বাট জবস আর এক্সিকিউটেড উইথ ইন দ্য ফ্যাক্টরি, এটা খুব দেয়ার আর সিম্পল ডিফারেন্সেস বিটুইন দেম। ভালো, এটা একটু দেখবেন। দিস ইজ দ্য বেসিক থিংস অফ কন্ট্রাক্ট কস্টিং।
So now we will jump at looking of some mathematics, যে আমরা দেখি যে আহ, কিভাবে how contract costing calculates their profit. ম্যাথ দেখবো আমরা হচ্ছে উম, এখানে আমি তিনটা বই দিয়েছি, রাইট? তিনটা বই দিয়েছি, পেয়েছেন গুগল ক্লাসরুমে? জি স্যার পাইছি। হ্যাঁ, গুগল ক্লাসরুমের যে পেপার 8 নামে একটা বই আছে, এই বই থেকে আমরা কন্ট্রাক্ট কস্টিং এর ম্যাথটা দেখবো, ঠিক আছে? পেপার 8 নামে একটা বই আছে, এই বইয়ের 251 নম্বর পেজ। এইটা হচ্ছে কন্ট্রাক্ট কস্টিং এর ম্যাথ, এখান থেকে শুরু। এর আগে কন্ট্রাক্ট কস্টিং এর ডিটেলস দেওয়া আছে, ঠিক আছে? 251 বইয়ের, আর পিডিএফ এর 259। এখান থেকে আমরা কন্ট্রাক্ট কস্টিং এর ম্যাথটা দেখবো। এটা একটা, দিস ইজ দ্য স্যাম্পল ম্যাথ অফ কন্ট্রাক্ট কস্টিং। আমরা লেটস সি, এখন একটু দেখি এটা কি বলছে। যে এ ফার্ম অফ বিল্ডার্স ক্যারিং আউট এ লার্জ কন্ট্রাক্ট kept in contract ledger separate account for each contract on 13 June 2017. The following were shown as being the expenditure in connection with contract contract number দেওয়া আছে। These are the cost incurred in the contract, এই কস্ট গুলো ইনকার্ড হয়েছে বা এই ট্রানজাকশন গুলো আমাদের দেওয়া আছে। এখন আমরা দেখি যে আমরা কিভাবে কন্ট্রাক্ট অ্যাকাউন্টটা প্রিপেয়ার করব। কি বলছে যে ম্যাটেরিয়াল পারচেসড এত টাকা, ম্যাটেরিয়াল ইস্যুড ফ্রম স্টোরস এত, প্লান্ট হুইচ হ্যাজ বিন ইউজড অন আদার কন্ট্রাক্টস এত টাকা, এডিশনাল প্লান্ট এত টাকা, ওয়েজেস, ডিরেক্ট এক্সপেন্স, প্রপোর্শনাল এস্টাবলিশমেন্ট এক্সপেন্স, এগুলো দেওয়া আছে আমাদের। নিচে একটা অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে, এই দেখতে পাচ্ছেন তো বইটা? জি স্যার দেখা যাইতেছে। ওকে, দেন বলছে দ্য কন্ট্রাক্ট হুইচ হ্যাড কমেন্সড অন 1 February 2017 ওয়াজ 6 লাখ টাকা। কত টাকা ছিল? 6 লক্ষ। And the amount certified by the contractor after deduction of 20% retention money. অ্যামাউন্ট সার্টিফাই করছে কত? 20% অফ রিটেনশন মানি। আর্কিটেক্ট সার্টিফাই করে কত টাকা হচ্ছে? ওয়াজ 2,41,600 টাকা। The work being সার্টিফাইড অন 13th June 2017, 30শে জুন 2017 সালে ওয়ার্কটা সার্টিফাই করা হয়েছে, বা এত টাকা আমাদেরকে বরাদ্দ করা হয়েছে 30শে জুন তারিখে। Then বলছো the materials on site were 19,716 টাকার ম্যাটেরিয়াল ওই সাইটে আগে থেকে আছে। A contract plant ledger was also kept in which depreciation was dealt with monthly. The amount debited in respect of that account is 2260 টাকা। 2,260 টাকা হচ্ছে ডেপ্রিসিয়েশন। দিস আর দ্য রিকোয়ারমেন্টস অফ দ্য ম্যাথ। এন্ড বলছে যে প্রিপেয়ার কন্ট্রাক্ট অ্যাকাউন্ট শোয়িং প্রফিট অফ দ্য কন্ট্রাক্ট, যে আমার প্রফিট হচ্ছে নাকি লস হচ্ছে, এটা আমাকে এখন দেখাইতে হবে। তো আমরা ফার্স্টে বললাম যে দেয়ার আর টু সাইডস অফ কন্ট্রাক্ট অ্যাকাউন্ট, এবং আমরা উই উইল ফাইন্ড আউট দ্য প্রফিট বাই ইউজিং or by using contract account or by doing contract account. And there are two sides of contract account. First one is debit, second one is credit. Clear? এটা আমরা তাহলে এখন প্র্যাকটিক্যালি দেখি। দিস আর দ্য আইটেমস দেওয়া আছে এবং কিছু অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে। তাহলে আমরা একটা কন্ট্রাক্ট অ্যাকাউন্ট করলাম, কন্ট্রাক্ট অ্যাকাউন্টের ডেবিট সাইড, ক্রেডিট সাইড, একটা করে টাকার ঘর থাকবে, টাকা, টাকা। আমরা কি জানি যে ক্রেডিট সাইডে থাকবে রেভিনিউ, ডেবিট সাইডে বসাবো এক্সপেন্স গুলা। ক্লিয়ার? এখন আমরা রেভিনিউ, আমরা আগে এক্সপেন্স গুলা দেখাই। আমরা কি জানি যে রেভিনিউ থেকে যদি এক্সপেন্স বেশি হয় তাহলে প্রফিট হয় নাকি লস হয়, বলেন তো? তার লস হবে তো, রেভিনিউ থেকে এক্সপেন্স বেশি হলে তো লস হওয়ার কথা। এক্স্যাক্টলি, লস হবে। আর যদি কম হয় তাহলে তখন প্রফিট হবে। এখন আমরা দেখি যে এখানে কি হচ্ছে।
ফার্স্ট অফ অল আমরা ডেবিট সাইড বা খরচগুলো দেখবো, ঠিক আছে? ভালো করে বুঝতে হবে। শুনতে পাচ্ছেন সবাই কথা? জি স্যার, শোনা যাইতেছে। ওকে। ফার্স্ট অফ অল আমরা কস্ট দেখবো। তাহলে এখানে ম্যাটেরিয়াল পারচেসড আছে, দিস ইজ এ কস্ট। এখানে আমরা নিয়ে আসবো ম্যাটেরিয়াল পারচেসড অ্যাকাউন্ট কত, 1,16,126 টাকা নিয়ে আসলাম, 1,16,126। এরপরে হচ্ছে ম্যাটেরিয়াল ইস্যুস ফ্রম স্টোর, স্টোর থেকে ইস্যু করা হয়েছে, দিস ইজ এ কস্ট অলসো। এটা নিয়ে আসলাম যে ম্যাটেরিয়াল ইস্যুড অ্যাকাউন্ট 19,570 টাকা। এরপরে দেখেন বলছে যে প্লান্ট হুইচ হ্যাজ বিন ইউজড অন অ্যানাদার অ্যাকাউন্ট অন আদার কন্ট্রাক্ট, অন্য একটা কন্ট্রাক্টে প্লান্ট ইউজ করা হয়েছে। তাহলে আমরা কি এই কন্ট্রাক্টের হিসাবে এখানে নিয়ে আসবো খরচ হিসাবে, বলেন তো কি মনে হয়? হুম, যে একটা প্লান্ট যেটা ইউজ হয়েছে বা ইউজ করছে আর আর একটা কন্ট্রাক্টের কাজ করার জন্য, তার খরচ হয়েছে সেখানে আমার 25,000 টাকা। এখন আমরা তো এই কন্ট্রাক্টের কাজ করতেছি, আদার অ্যাকাউন্টের বা আদার কন্ট্রাক্টের কাজ করতেছি না। তো এটাকে আমরা নিয়ে আসবো? নিয়ে আসবো না, ঠিক আছে? কেন নিয়ে আসবো না, ক্লিয়ার? এখানে বলাই আছে জি স্যার। যে আদার কন্ট্রাক্টে এটা ইউজ হয়েছে, তাহলে আমরা এটা খরচ হিসেবে নিয়ে আসবো না, নিয়ে আসলাম না। অ্যাডিশনাল প্লান্ট, এই প্লান্টের সাথে এই প্লান্ট রিলেটেড, তো এখানে আমরা অ্যাডিশনাল প্লান্টও এই খরচটা এই কন্ট্রাক্টে নিয়ে আসবো না, ঠিক আছে? এরপরে কি আছে, ওয়েজেস। ওয়েজেস কত, 1,47,268 টাকা। এটা হচ্ছে আমাদের, আমরা জানি ইজ ওয়ান কাইন্ড অফ এক্সপেন্সেস, ডিরেক্ট এক্সপেন্স নিয়ে আসবো। ডিরেক্ট এক্সপেন্স ইজ এক্সপেন্স। প্রপোর্শনেট এস্টাবলিশমেন্ট এক্সপেন্স, এই তিনটাই হচ্ছে খরচ। তাহলে এই তিনটাই আমরা নিয়ে আসবো। কত, ওয়েজেস এত টাকা, ডিরেক্ট এক্সপেন্স এত টাকা ছিল, আর প্রপোর্শনেট এক্সপেন্স ছিল 17,400 টাকা। এই পর্যন্ত আমরা নিয়ে আসলাম, ক্লিয়ার? আর একটা এক্সপেন্স আমাদের ছিল হচ্ছে সমন্বয়ে, অ্যাডজাস্টমেন্টে। কি ছিল, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ছিল 2,260 টাকা, সেটা আমরা এই ডেপ্রিসিয়েশন এক্সপেন্স নামে নিয়ে আসবো, যে 2,260 টাকা। তাহলে আমরা এই পর্যন্ত, এই ডিরেক্ট এক্সপেন্স পর্যন্ত, তাহলে সব হচ্ছে আমার এই প্রপোর্শনেট এক্সপেন্স পর্যন্ত। সরাসরি আমরা এক্সপেন্স গুলো নিয়ে আসলাম ম্যাথ থেকে, ঠিক আছে, ডেবিট সাইডে। কারোর কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? বুঝছেন যে কি কিভাবে আমরা এক্সপেন্স গুলো নিয়ে আসলাম, কোন কোন এক্সপেন্স গুলো নিয়ে আসলাম? স্যার ওইখানে এডিশনাল এডিশনাল যে প্ল্যানটা ছিল এরকম লেখা থাকলে কি আমরা ভাববো যে এটা আগের মানে অন্য কোনো জব ইয়া কন্ট্রাক্ট কস্টিং এর? হ্যাঁ, এক্স্যাক্টলি। যদি প্ল্যান্টের এরকম উল্লেখ থাকে যে আদার প্ল্যান্টে আমরা অন্য একটা কন্ট্রাক্টের কাজ করছি, ঠিক আছে, এই প্ল্যান্টের জন্য না, এবং তার সাথে যদি এরকম অ্যাডিশনাল থাকে তাহলে বুঝে নিতে হবে যে আগের কন্ট্রাক্টে। আর যদি এইখানে সাপোজ বলতো প্ল্যান্ট, এই সেন্টেন্সটা নাই যে হুইচ হ্যাজ বিন ইউজড অন আদার কন্ট্রাক্ট, যদি নাই তাহলে এইখানকার খরচ, সেক্ষেত্রে আমরা অ্যাডিশনাল প্ল্যানটাও এখানে কাউন্ট করতাম। আচ্ছা স্যার। ওকে। এখন আমরা দেখবো তাইলে এক্সপেন্স গুলো আমরা সব বসাইলাম। এখন আমরা দেখবো যে আমাদের রেভিনিউ কি কি আছে, রেভিনিউ গুলা কি কি আছে। আমরা বলছিলাম যে যখন থিওরি দেখলাম যে রেভিনিউ এর আন্ডারে কোনটা আসবে, যে ওয়ার্ক সার্টিফাইড, যেটা আমাদের সার্টিফাই করে যত টাকা দিবে সেটা আমরা নিয়ে আসবো। তাহলে জাস্ট লিখবো যে ওয়ার্ক ইন প্রোগ্রেস অ্যাকাউন্ট, ওয়ার্ক সার্টিফাইড, দিস ইজ এ রেভিনিউ অ্যাকাউন্ট। এইখানে কত টাকা আছে, 3,02,000 টাকা। এখন এখানে তো কোনো রেভিনিউর কথা বলা নাই, অ্যাডজাস্টমেন্টে বলা ছিল যে এই কন্ট্রাক্টের 1 ফেব্রুয়ারিতে অ্যামাউন্ট সার্টিফাইড করছিল 6 লক্ষ টাকা, কিন্তু জুনের 30শে জুন 2017 সালে এই ওয়ার্ক বিং সার্টিফাইড কত টাকায় হয়েছে, 2,41,600 টাকা। ঠিক আছে, তাহলে আমরা অঙ্ক করছি হচ্ছে কিন্তু জুন মাসের 30শে জুন 2017। তাহলে আমাদের এই কন্ট্রাক্টের রেভিনিউ, ওই রেভিনিউ হিসেবে আমরা কাউন্ট করবো এই 2,41,600 টাকা, ঠিক আছে? কিন্তু এখানে আমাদের দেখাচ্ছি কত, 3,02,000 টাকা। এখন এই যে 2,41,600 টাকা, এইটা হচ্ছে 80% অফ দ্য কন্ট্রাক্ট। কত পার্সেন্ট, 80%, কারণ কি বলছে যে আফটার ডিডাকশন 20% অফ রিটেনশন মানি, 20% অফ রিটেনশন মানি।
এটা হচ্ছে 80%, তাইলে আমরা 100% রেভিনিউটা এখানে নিয়ে আসবো। সেই ক্ষেত্রে আমরা এই যে 2,41,000 ভাগ হচ্ছে 80 গুণ 100 দিয়ে যত টাকা হবে সেটা আমরা নিয়ে আসবো। দেখেন তো 3,02,000 টাকা হচ্ছে কিনা। হ্যাঁ স্যার, হচ্ছে। এটা কি ঠিক আছে? স্যার আবার একটু বলবেন? এই যে 2,41,000 এটা হচ্ছে 80%, কারণ কি এই যে 20% রিটেনশন মানি, এটা কিন্তু আমরা যখন রেভিনিউ দেখাবো আগে টোটাল অ্যামাউন্ট যত পেয়েছি সেটা দেখাবো, ঠিক আছে? তাহলে জুনের 30শে জুন 2017 সালে আমরা হচ্ছে 2,41,000 টাকা পাচ্ছি, এটা হচ্ছে 80% অফ দ্য মানি, তাহলে আমরা কিন্তু রেভিনিউ ফুল টাকা দেখাবো। এই জন্য 2,41,600-কে ভাগ দিব 80 দিয়ে, কারণ 80% গুণ হচ্ছে 100, টোটাল অ্যামাউন্টটা আমরা এখানে নিয়ে আসবো। তাহলে টোটাল অ্যামাউন্ট 3,02,000 টাকা হচ্ছে 100% অফ দ্য অ্যামাউন্ট। 2,41,000 এখানে ক্যালকুলেশনটা দেখিয়ে দিব আমরা, 2,41,600 ভাগ 80 গুণ 100। এখন প্রশ্ন হচ্ছে এখানে এটা হচ্ছে কিনা দেখছেন কেউ? 3,02,000। জি স্যার, হচ্ছে, আমি করেছি ক্যালকুলেশন। ওকে, ক্লিয়ার। তাহলে রেভিনিউ, আমাদের টোটাল রেভিনিউ কত আসলো? আনাজ বুঝছেন? জি এরপর স্যার। এরপরে হচ্ছে আমরা বলছি যে ম্যাটেরিয়াল, এখানে আরেকটা সেন্টেন্স ছিল এরপরে, যে ম্যাটেরিয়াল ওয়ান সাইড ওয়ার 19,716 টাকা। তাহলে এই টাকাটা তো ম্যাটেরিয়াল হচ্ছে ওই সাইটে ছিলই, মানে এটা আমরা রেভিনিউ হিসেবে কাউন্ট করব। কারণ কি, এটা তো আমাদের খরচ না, নতুন করে আমরা নিয়ে যাচ্ছি না, ম্যাটেরিয়ালটা ওই সাইটে আমাদের ছিল আগে থেকেই, ঠিক আছে? তো এটা আমরা ইউজ করতে পারবো। দিস ইজ কাইন্ড অফ রেভিনিউ ফর আজ। তো আমরা এটা বাই ম্যাটেরিয়াল স্টক, ম্যাটেরিয়ালের স্টক ছিল 19,716 টাকা, এটা আমরা দেখাইলাম। টোটাল কত? 3,02,000 যোগ হচ্ছে 19,716। আমরা কি জানি, সবসময় রেভিনিউ এর অ্যাকাউন্টটা আগে টোটাল করব, যোগ করব, তাহলে সরাসরি এটা যোগ করলে হয় 3,21,716 টাকা। ক্লিয়ার? এবং এইটাকে আমরা এই সাইডে নিয়ে আসবো। এখন আমরা কি জানি যে রেভিনিউ থেকে টোটাল এক্সপেন্স গুলো মাইনাস করলে আমরা কি পাবো? প্রফিট পাবো। এটাই আমরা ক্যালকুলেশন করব এখন। এইগুলাই এক্সপেন্স গুলা যোগ করেন তো, এই প্রপোর্শনাল ইয়া পর্যন্ত, 17,000 এই যে 400 পর্যন্ত টোটাল এক্সপেন্স গুলো যোগ করেন। যোগ করে 3,21,716 থেকে মাইনাস করবেন। টুইঙ্কেল করেন তো এটা দ্রুত। স্যার 15,000 আসে। 15,000 আসে। তাহলে আমরা কত পাইলাম? 15,000ই মিলে গেল আমাদের। 15,000 এইটার নাম আমরা হচ্ছে রিজার্ভ। রিজার্ভ ক্রেডিট ক্যারি, এটা হচ্ছে ক্যারিড ডাউন সিটি, মানে এটার নাম দিব কি? রিজার্ভ ক্যারিড ডাউন। 15,000 এর মধ্যে থেকে যে টাকাটা পাচ্ছি সেটা আমরা রিজার্ভ হিসেবে কাউন্ট করবো, যে 15,000 টাকা আমার হাতে আছে। এর মধ্যে থেকে আমাদের প্রফিট ক্যালকুলেট করতে হবে, যে প্রফিট কত টাকা হচ্ছে। ক্লিয়ার? এই 15,000 এখন আমরা খুব ঠান্ডা মাথায় দেখতে হবে যে কিভাবে আমরা প্রফিটটা ক্যালকুলেট করব। তো প্রফিট ক্যালকুলেট করার তিনটা ফর্মুলা আছে, এখানে তিনটা ফর্মুলা আছে। আমরা ফর্মুলাগুলো একটু দেখাই আমি। এই যে বলছে যে যদি কন্ট্রাক্টটা কি বলছে, যে কন্ট্রাক্টস হুইচ হ্যাভ রিজনেবলি অ্যাডভান্সড, আর একটা আছে যে কন্ট্রাক্ট হুইচ আর অলমোস্ট কমপ্লিট। যে কন্ট্রাক্ট গুলা অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে, যদি এমন কন্ট্রাক্ট হয় তাহলে আমরা প্রফিট এস্টিমেট করার সময় এই ফর্মুলা গুলা ইউজ করব, ঠিক আছে?
এই ফর্মুলাগুলো ইউজ করব। কিন্তু বলছে যে কন্ট্রাক্ট হুইচ হ্যাভ রিজনেবলি অ্যাডভান্সড যদি হয় তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করব, এই ফর্মুলাটা ব্যবহার করব। আমাদের প্রশ্ন ছিল যে এটা ফেব্রুয়ারি মাসে কন্ট্রাক্টটা শুরু হয়েছিল, ঠিক আছে? শুরু হয়েছিল, এই যে কমেন্স শুরু হয়েছিল কবে, 2017 সালের ফেব্রুয়ারিতে। আমরা হিসাব করছি জুন মাসে 2017। কিন্তু কন্ট্রাক্ট কিন্তু ফুললি হয় নাই, কমপ্লিট হয় নাই, বা অলমোস্ট কমপ্লিট হয় নাই। কিভাবে বুঝলাম? যে আমাদের 6 লক্ষ টাকা যদিও আমাদের টোটাল কন্ট্রাক্টের ছিল, কিন্তু আমরা অ্যামাউন্ট সার্টিফাই হচ্ছে জুনের 30 তারিখে 3 লক্ষ টাকার মতো, তাই না? 3,02,000 টাকা ছিল। এখন তাহলে আমরা বুঝে নিলাম যে কন্ট্রাক্টটা শেষের দিকে না, কন্ট্রাক্ট মাঝামাঝি পর্যায়ে আছে, প্লাস জুন মাসে করতেছে। আমরা একটা বললাম যে একটা কন্ট্রাক্ট করতে অনেক সময় সময় বলা থাকে যে এত দিন লাগবে, 1 বছর, 6 মাস, 3 মাস, 1.5 বছর, 2 বছর বলা থাকে, ঠিক আছে? তো আমরা জাস্ট একটু বুঝে নিতে হবে টাইপ অফ কোশ্চেন দেখে যে এটা কি ধরনের কন্ট্রাক্ট হতে পারে বা শেষের দিকে কিনা। তাহলে আমরা বুঝলাম এটা শেষের দিকে না, এটা রিজনেবলি অ্যাডভান্স হয়েছে, মাঝামাঝি একটা পর্যায়ে আসছে। তো সেই ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ইউজ করবো, এই যে নোশনাল প্রফিট, এই ফর্মুলাটা ইউজ করে প্রফিটটা এস্টিমেট করব। ক্লিয়ার এটা যেটা বললাম লাস্টে? স্যার আবার একটু বলবেন? আচ্ছা, আমরা বলছি যে আমরা আহ, খুব সিম্পল যদি চিন্তা করি, কন্ট্রাক্টটা শুরু হয়েছিল ফেব্রুয়ারির 1 তারিখে। কত টাকা ছিল কন্ট্রাক্টের? টোটাল অ্যামাউন্ট ছিল কিন্তু 6 লাখ, ঠিক আছে? কিন্তু আমাদেরকে জুনের 30 তারিখ পর্যন্ত আমরা কাজ করছি, এবং জুনের 30 তারিখ পর্যন্ত আমাদেরকে 3,02,000 টাকা বরাদ্দ করছে। এই যে 2,41,600 টাকা দিচ্ছে, এটা ছিল 80%, তাহলে টোটাল 100% টাকাটা হচ্ছে 3,02,000 টাকা। তাহলে আমরা বুঝতে হবে যে সম্পূর্ণ টাকা যেহেতু আমাদের এখনো বরাদ্দ করে নাই, মানে কন্ট্রাক্ট কিন্তু শেষের দিকে না, কন্ট্রাক্ট আরো এর কাজটা চলতে থাকবে। কিন্তু আমরা 30 তারিখ পর্যন্ত, 30শে জুন পর্যন্ত যে যে পর্যন্ত কাজ করছি, যে টাকাটা পেয়েছি, তার মধ্যে আমরা প্রফিট ক্যালকুলেট করব। তো সেই ক্ষেত্রে এমন যদি হয় যে কন্ট্রাক্টটা রিজনেবলি অ্যাডভান্সড হয়েছে কিন্তু শেষের দিকে না, সেই ক্ষেত্রে আমরা প্রফিট ক্যালকুলেশনের সময় এই ফর্মুলাটা ব্যবহার করব। বইটা দেখতে হবে, ঠিক আছে? বই দেওয়া আছে। আর যদি কোনো কন্ট্রাক্ট শেষের দিকে থাকে, যে কন্ট্রাক্ট হুইচ আর অলমোস্ট কমপ্লিট, সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাগুলো ইউজ করতাম। কিন্তু এই অঙ্কে আমরা এই নোশনাল প্রফিট এই ফর্মুলাটা ইউজ করবো, কারণ কন্ট্রাক্টটা শেষের দিকে না বা অলমোস্ট কমপ্লিট হয়েছে এমন না, কিন্তু মোটামুটি কাজ হয়েছে একটা কন্ট্রাক্টের, হাফ বা অর্ধেকের বেশি বা অর্ধেক কাজ হয়েছে। সেই ক্ষেত্রে আমরা প্রফিট ক্যালকুলেশনের সময় জাস্ট এই ফর্মুলাটা ব্যবহার করব। এই হ্যাঁ, বলেন। ক্লিয়ার যে প্রশ্ন করলাম? তাহলে এইটা একটু দেখেন তো। এখন তাহলে আমরা প্রফিট, এই যে প্রফিট অ্যান্ড লস বের করব, এই 15,000 কিন্তু, তো এর মধ্যে সম্পূর্ণটা প্রফিট না, এটা একটা রিজার্ভ অ্যাকাউন্ট। এর মধ্যে প্রফিট কত হবে এটা আমরা বের করব, ঠিক আছে? তাহলে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট 15,000 প্রথমে, এই যে রিজার্ভ টাকা, গুণ ফর্মুলা কি ছিল, 2/3, তাহলে 2/3 দিব, 2/3, গুণ হচ্ছে আমরা ক্যাশ যেটা রিসিভ করছি বাই ওয়ার্ক সার্টিফাইড, সেটা এই যে 4/4/5। এই যে 4/5 কিভাবে হইলো, এখানে ভালো করে খেয়াল করতে হবে যে ক্যাশ রিসিভড আর ওয়ার্ক সার্টিফাইড। হ্যাঁ, এখন ক্যাশ রিসিভ করছিলাম কত আমরা, 80%। 80% না, 20% রিটেনশন মানি ছিল। তাহলে 20% ইকুয়াল টু 1 ধরলাম, তাহলে 100% সমান সমান কত, 5। আর 80% আমরা ক্যাশ রিসিভ করছিলাম, তাহলে টোটাল হচ্ছে 5/4। কিভাবে আসছে? ক্লিয়ার? 5/4, 2/3 সূত্রের, আর 4/5 দিয়ে গুণ করে আমাদের প্রফিটটা বের করবো। 4/5 কি, টোটাল কত টাকার আমরা, সূত্রে যেটা ছিল যে টোটাল কত টাকার ক্যাশ আমরা রিসিভ করছি, আর ওয়ার্ক সার্টিফাইড কত টাকা। টোটাল ক্যাশ ছিল 2,41,600 টাকা। এটা কত পার্সেন্ট ছিল? 80%।
তাহলে 100%-এর 80% মানে কি 4/5 লেখা যায় না? 100-রে 80/80 এটাও লেখা যায়। এখানে লিখবেন 80/100, 80/100 দিলেও হবে। তাহলে 15,000 গুণ 2/3 গুণ 80/100। এটা একটু ক্যালকুলেট করে দেখেন তো 8,000 আসে কিনা টুইঙ্কেল। জি স্যার আসছে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, এইটা হচ্ছে খুব সিম্পল একটা ম্যাথ। এরকম ম্যাথ জাস্ট 3টা ম্যাথ করবেন বাসায় এই চ্যাপ্টার থেকে, এই 11 নাম্বার, 12 নাম্বার এবং 13 নাম্বার, এই তিনটা প্র্যাকটিস করলেই হবে। ক্লিয়ার? ওকে স্যার। ওকে, জি এখন স্যার। কথা হচ্ছে আহ আজকে হচ্ছে আমাদের লাস্ট ক্লাস কিন্তু, হ্যাঁ লাস্ট ক্লাস। আমি একটু ওভারভিউ দেই এই চ্যাপ্টার গুলা, এই কন্ট্রাক্ট কস্টিং এর। তাহলে বললাম যে পেপার 8-এর এইটা একজন একটু লিখে দিবেন, ঠিক আছে, গ্রুপে, যে পেপার 8-এর থেকে আমরা কন্ট্রাক্ট কস্টিং করব, ম্যাথ করব হচ্ছে 11, 12, 13।